গল্প শিউলি ফুল পর্ব ১। লেখুরিতে তাজরিন ফাতেমা। কলপারে বাসন মাজছে শিউলি। কলপার ভর্তি বাসন কোসন। ও এই বাড়ির বউ। দেখতে শুনতে চিকন চাকন হতে ইনোসেন্টের চুড়ি এক জোড়া হাতে। হাত গলিয়ে চুড়ি দুটো খসে পড়বে ভাব, কিন্তু কোনো এক অদৃশ্য বেড়ির জন্য সেটি যেন শেষ পর্যন্ত পড়ছে না। চিকন হাত দুটোতে কলসিটের দাগ। পরনে কম দামি থ্রিপিস, ওড়না মাথায় পেঁচিয়ে এক মনে কাজ করছে। হালকা পাতলা গরনের হওয়ায় তাকে অল্প বয়সী মনে হলেও তার বয়স ২০ পেরিয়েছে। এ বাড়িতে বউ হয়ে এসেছে ৩ বছরের বেশি। রান্না বসিয়ে অধোয়া বাসন কড়াই ধুইছে। সেই মুহূর্তে লুঙ্গি উঁচিয়ে সাহিত্য বাড়িতে প্রবেশ করল হামিদ। শিউলি গাড় গড়িয়ে কপাল কুঁচকিয়ে রাখল পুরুষটিকে, এক পলক দেখল। হাতে সস্তায় কেনা বেড়ি বোধ হয়। একটু পরপর টানছে আর ধোয়া ছাড়ছে। দাড়ি গোঁফের আড়ালে ওই মুখটি দেখতে শিউলির বরাবরই ভয়ঙ্কর লাগে। শিউলি সেদিক থেকে চোখ ফিরিয়ে কল চেপে দ্রুত বাসন ধুতে লাগল, যেন এখান থেকে চটপট পালাতে পারলেই বাঁচে সে। শেষ চিন্তা পাতিলটি ধুয়ে আর উঠতে পারল না। খ্যাক খ্যাক দরজা কণ্ঠ কানে এসে লাগল। ওই কল চা ভালো কইরা গতর খাটাইতে ইচ্ছে করে না। বেলা কয়টা বাজে, এখনো রান্দা হয় নাই? সারাদিন করস কি ফকিন্নি? পিঁপড়ার মতো কাম করতেছে। সারাদিন খাইটাইছি ওর রং দেখতে। শিউলি পাতিল বাসন নিয়ে সাইডে চেপে জায়গায় দেয় স্বামীকে। ঘরের ভেতর থেকে শিউলির শাশুড়ি ছেলের কণ্ঠ শুনতে পেয়ে শিউলির দুর্নাম করা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। বাড়ির ছেলে বাড়ি ফেরার সাথে বউয়ের এক হাত লম্বা অকর্মণে ফিরিস্তি রাসুরালেই যেন হয়। এতে বাঙালি শাশুড়িদের চিরায়ত রূপ ও ঐতিহ্য। শিউলি মাথা নিচু করে ঠায় বসে আছে। হামিদ নিচ থেকেই কল চেপে পা ধুয়ে শিউলিকে আদেশ দিল, ওই আমার লঙ্গি আয়না দে, গোসল কইরা খাইতে বম। খাউন না পাইলে আজকে তোরে খাইছি ফকিন্নি, ওঠ যা। শিউলি মাথা নিচু করে লঙ্গি সাবান এনে দিল। এসে দেখল অধোয়া ছাই মাজা কড়াই ৩টা চকচক করছে। শিউলি এক পলক হামিদের দিকে চেয়ে কড়াই বাসন তুলে নিয়ে শুনল, কড়াই ধুইয়া দিছি দেখা আকাশে উড়িস না, গোসল করতে সমস্যা হয়েছিল। ভাবছিলাম তোরে একটা লাথি মারতে, কিন্তু মেজাজ ভালো দেখা বাইচা গেলি। বালতি থেকে গায়ে পরপর পানি ঢালতে ঢালতে বলল হামিদ। শিউলি চুপচাপ অবস্থান করল। আগে এতটা চুপচাপ ছিল না সে। চঞ্চল এক কিশোরী ছিল যে পুরো গ্রাম দাপিয়ে বেড়াতো। বিয়ের পর থেকেই চুপচাপ থাকা শিখেছে সে। আলু বেগুনের তরকারি ঝোল ফুটছে উনুনে, মিনি মাছ দিয়ে রান্না করছি, আর করেছে টক পাতা দিয়ে ৫ মিশালি ছোট মাছের চচ্চড়ি। পুকুরের মাছ কয়েকবারই মিলে মাছ চাষ করে। প্রত্যেক মাসেই মাছ পায় ভাগে হামিদরা। শিউলি উনুনে লাকড়ি ঠেলে দুটো তরকারি ফোটালো। শাশুড়ি হাঁকটাকে চটপট গরম ভাতে মার গালতে গিয়ে হাত কেঁপে উঠে মার পায়ে পড়ে উঠল। চিৎকার করতে না চাইলেও আর্তনাদ বেরিয়ে এলো মুখ দিয়ে। পাশে পাতিল থেকে পানি নিয়ে পানি ঢাললো দ্রুত। জ্বালা পড়া শুরু হয়ে গেল মুহূর্তের মাঝেই। ওইদিকে হামিদের চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছে শিউলি। পায়ের চিন্তা বাদ দিয়ে মার গেলে চোলার ভাত সেঁকে নিল কিছুক্ষণ। স্টিলের থালায় গরম ভাত বেড়ে তরকারি বেড়ে নিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকম হেঁটে উঠানের চৌকির উপর বসা হামিদকে থালা এগিয়ে দিল। হামিদ কটকট চোখে শিউলিকে একবার দেখে
হাত ধুয়ে ভাত মাখাতে যেয়ে ধোয়া ওঠা গরম ভাতে একদম পড়ে গেল যেন। হাত সরিয়ে ঝাড়া মারতে মারতে শিউলির দিকে একদম ঠান্ডা দৃষ্টি দিল। শিউলি মাথা নিচু করে ফেলল মুহূর্তের মধ্যেই। শিউলির শাশুড়ি ছেলের দিকে হাত পাখা চালাতে চালাতে মুখ খুললেন। এই সিমরিরে দিয়া কি করবি হামিদ? এই মায়া এখন পর্যন্ত স্বামীর কোনটা পছন্দ করে না করে সেটা বোঝে না। কতবার কইছি হামিদরে এমন গরম ভাত দিবি না, ও পছন্দ করে না এমন গরম ভাত। এই সিমরি হনে কোনো কথা? আক্ষেপ ঝরে পড়েছে যেন কণ্ঠে। শিউলিকে মাথা নিচু করে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হামিদ বলল, চোখের সামনে থেকে এখনো যাস না কে? লাথি খাওয়ার লাইগা দাঁড়িয়ে আছস? রাগ উপচে পড়ছে কণ্ঠে। শিউলি প্রস্থান করছিল, চলে যেতে যেতে শুনল শাশুড়িকে বলছে, এই বাজে মাইয়ারে আর কতকাল পালবি? এত দরদ কিসের তোর? আরেকটা বিয়া কর কইতাছি, হুনস না কেন? শিউলি দুপুরে ভাত খেতে পারেনি। শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে, দুর্বল লাগে। তার উপর আজ পায়ের যন্ত্রণায় ঘুমাতে পারছে না। জ্বালাপোলা করছে, তবে শিউলি পাত্তা দিচ্ছে না। তার মাঝে মধ্যে মনে হয় অনুভূতি প্রকাশের সিস্টেম তার নষ্ট হয়ে গেছে। সারাদিন কাজ ছেড়ে গোছল করেছে বিকেলের দিকে। ভেজা চুলগুলো বালিশের উপর মেলে শুয়ে আছে গালের নিচে এক হাত দিয়ে। জানালার বাইরে তাকিয়ে আছে নিঃশব্দে। শ্বাস নেমে এসেছে। হামিদ ঘরে ঢুকলো ওই মুহূর্তেই। শিউলিকে অবহেলায় শুয়ে থাকতে দেখে এগিয়ে আসলো। এই সাজের বেলায় হইয়া আসস কেন? ঘরদোর অন্ধকার কইরা কি শোক দিবস পালন করস? জবাব এলো না কোনো। হামিদ লুঙ্গি ঠ্যাঙ্গিয়া ভাঁজে নিয়ে চৌকিতে আরাম করে বসল। শিউলিকে গালের নিচে এক হাত দিয়ে ঘুমাতে দেখে আর টু শব্দ করল না। আচমকা চোখ গেল পায়ের লালচে দাগে, কেমন কালো কালো হয়ে আছে। হামিদ জহুরি নজরে এক পলক দেখে ঘর থেকে বেরিয়ে গেল। পায়ের শীতল স্পর্শ পেতেই শিউলি চোখ মেলল। কেউ খুব মোলায়েমভাবে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। তাকাতেই দেখল হামিদ। শিউলিকে চোখ মেলতে দেখে মুখ শক্ত করে বলল, পা এমনি পুড়ছে কেমনে? শিউলি চটপট পা সরিয়ে উঠে বসল। খোপা করতে করতে নিচে নামতে চাইলে হামিদ বাধা দিল। কই যাস তুই এই পা লইয়া? এবারও উত্তর এলো না। হামিদের দরজার বাঁধ যেন এবার ভাঙল। শিউলির চুল চেপে ধরতেই আর্তনাদ বেরিয়ে এলো মুখ দিয়ে নারীটির। মুখে তালা লাগাইছস? কথা কস না কেন? চুল ছাড়েন। চোখ বন্ধ করে মাথার পেছনে হামিদের হাতের উপর হাত চেপে ধরে। কথা কবি? চুলের গোছা আরো শক্ত করে ধরে। শিউলি ঘাড় নাড়ল। মুখে কমু। এবার পুড়ছি কেমনে? ভাতের মার গালতে গিয়ে। এখনো ভাতের মার গালতে পারস না আকাইমা বেটি? হামিদের বিষণ্ণ গলায় বলল, পারি। হাত কাঁপছিল। শরীর খারাপ নাকি? জানি না। কালকেই কবিরাজের কাছে নিমুনি। লাগবো না। কেন? হামিদ বুড়ো উঁচিয়ে জানতে চাইল। বাজে মাইয়ার পেছনে টাকা খরচ করতে হয় না। অদ্ভুতভাবে হেসে বলল, তোরে আবারও লাথি খাওয়ার ভূত মাথায় চাপছে। এটা তো সবসময়ই খাই। মাথায় চাপেন লাগবো কেন? কেডা লাথাইয়া? নিজেরে জিগান। আমারে জিগান কে? হাতের চিকন চুড়ি দেখতে দেখতে। বহুত মুখ চলতেছে। কার? আমার? আমি তো চুপ করেই ছিলাম। চুল চাইপা ধইরা কথা আপনিই কওয়াইছেন। এখন আবার মুখ চলতেছে কোন? এত দ্রুত রং না বদলাইতেই পারেন। শিউলি খাড় গড়িয়ে বাহিরে যাইল। এইলিগাই তোরে প্রশ্রয় দিতে হয় না। বান্দির ঘরের বান্দি। মাথায় ওইটা নাচা ফকিন্নিগো স্বভাব। দিতে কইছে কে? চলেন নিজের মর্জি মতো।
আমি এই ঘরের বন্দি মানুষ, 2 বেলা খাওন দিতেছেন, সেইটাই কম কিছু? যখন তখন গালাগালি করার লাইগা তো আপনি মতো পুরুষের একটা বান্দি দরকার আছে, না হলে সারা দিনের রাগটি মিটাইবেন কেমনে? থাক তুই, তোরে জিগানোর আমার ভুল হয়েছে। ফোঁস করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে এলো। রাত 12টা বাজে, এখনও হামিদ বাসায় ফেরেনি। শিউলি উচ্চকণ্ঠে নিয়ে বসে আছে ঘরে। লোকটা রাগ করে কই গেল? শাশুড়ি তাকে বারবার জিজ্ঞেস করছিল কই গেছে হামিদ। উত্তর দিতে পারেনি শিউলি। উত্তর দেবে কোথা থেকে? সে নিজেই তো জানে না। একলা ঘরে এত ভয় লাগছিল তার। লোকটা যতই হতিবম্বি করুক, পাশে থাকলে ভয়টা লাগে না। শিউলি অজানা আশঙ্কায় মুখ চেপে কাঁদছিল আর আল্লাহর কাছে দোয়া চাইছিল কোনো অঘটন যেন না ঘটে। রাগের মাথায় আবারও কিছু বলে ফেলল নাকি? খট করে দরজার আওয়াজ হতেই শিউলি হতদন্ত হয়ে উঠে জিজ্ঞেস করল, কে? দরজা খোল। কে? শিউলি আবার জিজ্ঞেস করল। আমি হামিদ। গলা চিনস না? কণ্ঠের রাগ। কে? দরজা খোল, ভিতরে ঢুইকা তরে বোঝাইতাছি কে। লাথি দিয়া ঘর থেকে বাহির করমু, দরজার জোরে চাপড় মেরে। শিউলি 3বার জিজ্ঞেস করে তারপর দরজা খুলল। এত রাতে জিনভূত মানুষের শুরতে আসা শিউলি শুনেছে, তাই তার দাদির শিখানো দোয়া পদ্ধতি অনুসরণ করল। ভয়ে ভয়ে দরজা খুলে সরে দাঁড়াতেই হামিদ ভেতরে ঢুকে পরনের শার্ট খুলল। গামছা নিয়ে ঘর থেকে বের হতে হতে শিউলি পিছু ডাকল, কই যান? মরতে যাবি? এত রাতে গোসল কইরেন না আবার, তোরে জিগাইছি? নিজের চরকায় তেল দে। গটগট পায়ে বেরিয়ে গেল। শিউলি বলতে পারল না এই গভীর রাতে বাহিরে থাকা কিংবা যাওয়া ঠিক না। তেনারা আসে শিউলির দাদি বলতো। কফি বাতি ধরিয়া লোকটার পেছন পেছন গেল। উঠানে একটা কাম পাওয়াতি বাতি জ্বলছে। লোকটা বালতি থেকে ঝপঝপ করে পানি গায়ে ঢালছে। এক বিন্দু ভয় ডর নেই লোকটার। সে তো জীবনেও এই রাতের বেলা বের হতো না, যদি না লোকটা এখন গোসল করত। কি সাহস! রসুনি ঘরে গিয়ে ভাত তরকারি বেড়ে নিল। লোকটা গোসল করে কখন আবার হাঁক দিয়ে বলে ভাত দে, তাই আগেই সব গুছিয়ে নিল। মুহূর্তের মধ্যেই কারেন্ট চলে গেল। যাওয়ার আর সময় পেল না। হুটহাট কারেন্ট যাওয়া চলে যাওয়া যেন নিত্যদিনের ঘটনা। ভাগ্যিস কপি জ্বালিয়েছিল। হামিদদের সাথে সবসময় একটা ছোট্ট টর্চ লাইট থাকে, লঙ্গির ভাঁজে গিটু দিয়ে রাখে। তাই আর লাইট দেওয়ার জন্য ব্যস্ত হতে হলো না। শিউলি কপির টিমটিমে আলোতে গ্লাসে পানি ঢালতেই হুট করে পেছন থেকে খুটখাট শব্দ ভেসে এলো। শিউলি ভাবল হামিদের গোসল শেষ। মিহি গলায় ডাকল, শুনছেন? গোসল শেষ? লাইট আছে আপনার, নাকি কপি নিয়ে আসব? কান খাড়া রেখেও যখন হামিদের প্রত্যুত্তর পাওয়া গেল না, শির দ্বারা বেয়ে শীতল স্রোত বেয়ে গেল যেন। দৌড় দৌড় বুকে হামিদকে ডেকে বলল। শুকনা ঢুক গিলে কপি ধরে রসুই ঘরে দরজা বরাবর এলো। বাহিরে ঘুটঘুটে অন্ধকার। ভয়ে ভয়ে বুক খামচিয়ে উঠছে। এত রাতে সে জীবনও বাহির হয় না। সারাদিন এমনকি রাত 11টা পর্যন্ত নির্বিঘ্নে কাউকে ছাড়াই চলাচল করতে পারে সে, কিন্তু দাদির বলা রাত 12টার পর তেনারা আসে কথাটা যখনই মনে পড়ে, ভয়ের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় যেন। লোকটার কথায় জবাব দিচ্ছে না কেন? ভেবেছিল উঠান পেরিয়ে লোকটার সাথে ঘরে ঢুকবে। যে অন্ধকার, কপির অল্প আলো ছাড়া নিজেকেও দেখা যায় না। এই যে শুনছেন, কাঁপা কাঁপা কণ্ঠে। ফিরতি উত্তর এলো না, উল্টো বাহিরে থেকে ফুসফুস আওয়াজ এলো।
শিউলি কেমন যেন লাগলো বোঝা গেল না। ইদানিং ভয়টা শিউলির বেশি পাচ্ছে বোধ হয়। ফিসফিস করে কে ডাকলো, শিউলি। হাড়হিম কণ্ঠ। অন্ধকার থেকে এই বুঝি কিছু একটা শিউলির মুখের সামনে এসে দাঁড়াবে। শিউলির মনে হলো কেউ এগিয়ে আসছে। এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও এবার আর পারল না, চিৎকার করে উঠল। কোনো অভয়ের উপস্থিতি বুঝি। কুপিটা হাত থেকে পড়ে নিভে গেল। শিউলি কাঁপতে কাঁপতে নিচে বসে কানে 2 হাত চেপে চিৎকার করে গেল। হুট করে অন্ধকারে কেউ আঁকড়ে ধরায় শিউলি আরও শিউরে উঠল। ভয়ে চিৎকার করতে চাইল, তার আগে একটি শক্তপোক্ত হাত তার মুখ চেপে ধরল। শিউলি দেখল জলজ্যান্ত লাল দুটো চক্ষু তার দিকে চেয়ে আছে। আর ভারসাম্য রাখতে পারল না শিউলি, মুহূর্তেই ঢলে পড়ল। চোখ পিটপিট করতে চাইলে মুখের উপর কারোর আশ্বস্তি টের পেল। ধীরে ধীরে চোখ মেলতেই দেখল হামিদ এক হাঁটু উঁচু করে তাতে হাত মেলে তার দিকেই চেয়ে আছে। তোরে কি জিনে আসর করছে? হুট করে অজ্ঞান হইলি কেন? শিউলি জবাব দিল না। মুখ ঘুরিয়ে থমথমে চেহারায় পাশ ফিরে শুলো। হামিদ কুপি নিবিয়ে শুতে নিলে শিউলি বলল, কুপি জ্বালানোই থাক। মাগো, তেলের টাকা তুই দিবি? হুদাহুদি কেরাসিন খরচ কইরা ফিতা নষ্ট করুন কেন? ডর লাগে। কিসের ডর? পাশে জোয়ান তাগড়া বেটা থাকতে তোর ডর কিসের? বলেই ফট করে কুপি নিভিয়ে দিল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। শিউলি আবারও ভয়টা ধীরে ধীরে বাড়তে লাগলো। চোখ মেললেই মনে হচ্ছে সে অভয়টা দেখতে পাবে সে। ভাত খাইছেন? শিউলির ভয় কাটাতে ধীরে ধীরে জানতে চাইল। হ। আর কথা খুঁজে পেল না শিউলি। একটু পর আবার ডাকলো, শুনছেন? এবার জবাব এলো না। নাক ডাকার শব্দ শুরু হয়ে গেল। শিউলির স্বামী ঘাড় ঘেঁষে এগিয়ে শুইল। লোকটার জন্য জেগে থেকে কি ভোগান্তিটাই না আজ হচ্ছে। অন্য অন্য দিন এই সময়টা সে থাকে গভীর নিদ্রায়, আর আজ লোকটা তো দিব্যি ঘুমিয়ে পড়েছে। সে তো আর পারছে না ঘুমাতে। ভয়ে চোখ বেয়ে পানি গড়াতে শুরু করলো। দূরে সর। এমন গরমের ভিতরে কাছে গ্যাসোস কেন? বিরক্তি নিয়ে ওপাশ ফিরতে ফিরতে বলল। হামিদের শরীরে দূরে সরে যেতেই শিউলি মুখ চেপে ফুঁপিয়ে উঠল। এরপর চোখ মুচি অগ্নিপট্ট বোঝালো। ত্রন্দা এসে যেতেই কেউ পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। বুকে আয়। দিনে লাথি দিয়া রাইতে বুকে নিতে হবে না। বেটাজাত কত বহুরূপী। নিভু নিভু কণ্ঠে। লাথি খাইতে না চাইলে ঘুমা, পটর পটর করিস না। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। শিউলি ভয় যেন মুহূর্তেই কেটে গেল স্বামীর আলিঙ্গনে। এই তো যখন শিউলি ঘুমাতে পারছে নিশ্চিন্তে। শিউলি প্যান্ট ধুতে গিয়ে হামিদের দোকানের হিসেবের খাতা পৃষ্ঠা ভিজিয়ে ফেলেছে। সেগুলো ছিঁড়ে ভর্তা হয়ে গেছে। খেয়াল করিনি প্যান্টের পকেটে কিছু ছিল কি না। ভয়ে বুক কাঁপছে তার। লোকটা কাল রাতে বলেছিল গুরুত্বপূর্ণ কাগজ। কে কত জিনিস বাকি নিয়েছে সেসবের হিসাব। শিউলি শাশুড়ির ওদিকে চিল্লাচ্ছে রান্না বসানোর জন্য। শিউলি সেসব কানে ঢুকছে না। সে ভয়ে রীতিমতো স্তব্ধ হয়ে গেছে। শিউলির শাশুড়ি এগিয়ে এসে বলল, অহনো বইসা আসস? পোলাটা কাম শেষ কইরা আইয়া খানা না পাইলে চেঁচাকমেচি করব তো। ওঠ তাড়াতাড়ি। শিউলি ভয়ে ভয়ে শাশুড়ির দিকে চাইতেই তিনি চোখ কপালে তুলে চাইল। ওই তুই কাগজ ভিজাইয়া ফালছস? হায় হায়, পোলাটার অন্ন ধ্বংস কইরা ছাড়া এই বিনিশিনি আর পারে কি? কত গুরুত্বপূর্ণ একটা কাগজ। পোলাটা রাত্রে কইল, তোর খেয়াল আসিল না হারামজাদি? দাঁত কিরমির করতে করতে বলল। শিউলি নেতিয়ে বসে রইল চুপচাপ। শিউলির শাশুড়ি ঘরে যেতে যেতে বলল, আজকে আসুক।
তোর কপালে শনি নাচতেছে কয়দিন ধইরা, তোরে আইয়া শেষ বনে বরজাত ছিঁড়ি। গল্প শিউলি ফুল, পর্ব ২। লেখনীতে তাজনীন ফাতিহা। হামিদ বাড়িতে ঢুকলো হনহন করে। রাগে সারা শরীর জ্বলে যাচ্ছে তার। বাজারে হাসু মিয়ার সাথে তুলুম গণ্ডগোল বেঁধেছে আজ। ২ দিন পর তার দোকান থেকে বাকি নিয়ে আজ পুরো বাজারের সামনে গলা উঁচিয়ে বলছে হামিদ নাকি বেশি বেশি টাকা চাচ্ছে তার কাছে, অথচ সে পাই টু পাই হিসাব করে রেখেছিল হিসাবের খাতায়। মিথ্যাবাদীটা চিল্লাচিল্লি করে মানুষ জড়ো করে হামিদকে অপমান করে ছেড়েছে। কাল ওই প্যান্টের পকেটের কাগজ রেখেছিল, সেটা নিতে ভুলে গেছে। না হলে এতটা অপমানিত তাকে হতে হতো না। মুখের উপর ঝামা ঘষে দেওয়া যেত। কত বড় সাহস! বাকি নিতে নিতে কলিজা ২.৫ হাত লম্বা হয়ে গেছে ইতরটার। তার সাথে বিটলামি। হাসু মিয়ার অবস্থা খারাপ করে ছাড়বে সে। গলা উঁচিয়ে বলে এসেছি, আগামীকাল ভরা বাজারের সকলের সামনে হাসু মিয়ার নাক কাটবে সে। হিসাবের খাতা তার কাছে আছে। কত টাকা খেয়েছে সব কালকেই পাই টু পাই দেখানো হবে পুরো বাজারের সামনে। রাগের শরীর চিরচির করছে হামিদের। তিক্ত মেজাজে শিউলিকে উচ্চস্বরে ডাকল, ওই লুঙ্গি দিয়ে যা। শিউলি কেঁপে উঠল হামিদের হুঙ্কারে। কচু কাটছিল বাটিতে। আজকে কচু শাক রান্না করবে। একটা ইলিশ মাছের মাথা দিয়ে সেটা দিয়ে রান্না করবে। হামিদের বড্ড প্রিয় এই খাবারটা। গতকাল খেতে খেতে কচু বাটা আবদার করল তার শাশুড়িকে। শিউলির শাশুড়ি তাই সকালেই বলেছিল বেশি করে রসুন দিয়ে কচু শিল নোড়ায় বেটে সরিষার তেলে ভেজে কালো জিরা ও শুকনো মরিচের ফোড়নে রাঁধতে। সেগুলো জোগাড় যন্ত্রই করছিল শিউলি। সকালের ঘটনায় এমনি তটস্থ। আজ আবার হামিদ বাড়িতে এসেছেও তাড়াতাড়ি। পাতিলে হাত বিছিয়ে উঠতে নিলেই শাশুড়ি মায়ের কণ্ঠে শুনতে পেল। উঠানে মেলা ছেলে লুঙ্গি আর গামছা এনে হাতে দড়িয়ে দিতে দিতে জিজ্ঞেস করছেন, কিরে মেজাজ এত চড়া কেন? হাসু হালার পু আমার লাগে বিটলামি করে আম্মা। কত বলো করে যাওর, আমি খালি হেইটা ভাবি। আমার দোকানটারে বাকি নিয়া অন্ধকারে উপর অস্বীকারে যাই, ওই বলে এত টাকা সদাই নেয় নাই। ওরে সিরা হালামু কয় খালা। আজকে তো ওর হিসাবের কাগজটা নিতে ভুলে গিয়েছিলাম, নয়তো ওর আজকে আমার হাতে শেষ হইতো। কিসের হিসেবের কাগজ? কালকে রাতে যেটা আয়না পকেটে থুইছি সেটা। গায়ে ঝটপট ধরে পানি ঢালে। মাথায় বেশি করে পানি ঢালছে হামিদ। হামিদের মা ঢোক গিললেন। শিউলি আজকে শেষ। মনে মনে আওড়ালেন, কি করলি অলক্ষী তুই? হামিদ লুঙ্গি পাল্টিয়ে কলপারে লুঙ্গি রেখে শিউলির উদ্দেশ্যে চিৎকার করে বলল, ওই লুঙ্গিটা ধুইয়া দড়িতে মেলা। গটগট করে হেঁটে দড়ি থেকে গেঞ্জি নিয়ে গায়ে জড়ালো। এরপর শার্ট গায়ে চাপাতে চাপাতে রান্নাঘরের দিকে এগিয়ে আসলো। ঘরে খাওয়ানোর মতো কিছু আছে? এখনও রান্না হয় নাই। ঘরে ইতিমধ্যে সারাদিন করস কি? কিমির কণ্ঠে বলল। শিউলির শাশুড়ি এগিয়ে এসে শোনালেন, হুন বাপ, হিসেবের কাগজ যে আনছিলি ওইটা কি আর নাই তোর কাছে? আর থাকবো কেমনে? হিসেবের খাতা থেকে পৃষ্ঠা ছিঁড়াই তো আনলাম। তোর বউ তো সারে সর্বনাশ কইরা ফালাইছে বিলাপ করে। কি সর্বনাশ করছি? কপাল মারাত্মকভাবে কুঁচকিয়ে বলল। শিউলির বুক অজানা কারণে খুব কাঁপছে। আজকে তাকে মার খাওয়ার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। খুব করে চাচ্ছে শাশুড়ি মা যেন কিছু না বলে। মাকে বেশ ভয় পায় সে। সিরাজের বউয়ের হাতে সেদিন দেখছিল কলচিটে দাগ পড়ে গেছে মার খেতে খেতে। অমানসিকভাবে মারে সিরাজ ভাই। শিউলির অবস্থাও আজ রত্না ভাবির মতোই হবে। হামিদের রাগ সিরাজ ভাইয়ের থেকে অনেক বেশি। কাকে থাপ্পড় দিয়ে নাকি সত্যই দাঁত ফেলে দিয়েছিল।
আবার কাকে নাকি বাঁশ দিয়ে পিটিয়ে আধমরা করে হাসপাতালে পাঠিয়েছিল। সেসব মনে করে শিউলির গা শিউরিয়ে অনবরত কাঁপতে লাগলো। তোর প্যান্ট ধুইয়াতে যাইয়া ওই সিমড়ি কাগজ ভিজিয়া ফালাইছে, একদম ভতরা হয়ে গেছে সেই কাগজ। হামিদ অবিশ্বাস্য দৃষ্টি ফেলল মায়ের পানে, অদ্ভুতভাবে শীতল হয়ে পুনরায় জানতে চাইল, কি কইলেন আম্মা? আবার কোন কাগজ ভর্তা বানাইয়া ফেলছে? হামিদ ঘুরে শিউলির পানে চাইল। শিউলি কেঁপে উঠল ভয়ে। হামিদের চক্ষু লাল হয়ে গেছে মুহূর্তের মধ্যেই, যেন হিংস্র কোনো পশু এখনই ঝাঁপিয়ে পড়বে তার শিকারের উপর। দ্রুত গিয়ে উঠানে পড়ে থাকা লাকড়ি হাতে নিতে নিতে হুঙ্কার ছুড়ল, ফকিন্নির বাচ্চা, তোকে আমার প্যান্টে হাত দিতে ক্যাড়া কইছি? তোর কলিজা আজকা বাহির কইরা টুকরা টুকরা কর্মু বান্দির বাচ্চা। শিউলি ভয়ে দৌড় দিয়া ঘরে দৌড় দেওয়ার আগে হামিদ দরজা ধাক্কিয়ে ভেতরে ঢুকল। পেছন পেছন শিউলির শাশুড়ি চিল্লাতে চিল্লাতে বলতে লাগলো, কয়েক গা দে মুখ পুরিকে, অলক্ষী একটা। ঘরে যেদিন তে পা দিছে ওই দিনই অপয়া ছায়া পড়েছে আমার বাড়ির উপরে। তোর অন্ন ধ্বংস করা ছাড়া অলক্ষীটা আর পারে কি? হামিদের রাগে যেন আরও আগুন ঢেলে দিচ্ছে। শিউলি চোয়াল চেপে ধরে ধাক্কা মারল। বিছানায় উল্টে পড়ল শিউলি। হামিদ শক্ত লাকড়ি দিয়ে যেই মুহূর্তে মাত্রে যাবে, অমনি শিউলি উঠে হরহর করে বমি করে হামিদের ঘা বাসিয়ে দিল। হামিদ থরথর করে কাঁপতে কাঁপতে অপরিষ্কার বমিতে ভেসে দাঁড়িয়ে আছে। সদ্য গোসল করে মাঠে মারা গেল। শিউলির মুখ চেপে হু হু করে কেঁদে উঠতে হামিদ হনহন করে ঘর থেকে বেরিয়ে এলো। উঠানে লাকড়ি ফিরে চিল্লিয়ে উঠল, বান্দির ঘরে বান্দি, আমার এতগুলো টাকা তুই তোর বাপের বাড়িতে আয়না দিবি, নইলে তোরে কোরবানি দিমু। পুনরায় গোসল করতে করতে শিউলির গোষ্ঠীর উদ্ধার করতে লাগলো। পুরো শরীর বমির গন্ধে ভরে গেছে। হামিদের সেসব নিজেই বমি এসে গেল। এমন রাগের মাথায় চড়ে আছে এই মুহূর্তে যে কাউকে খুন করে ফেলতে পারবে হামিদ। রীতিমতো খুন চেপে বসেছে। বান্দির বাচ্চাটা মেজাজ পুরো খারাপ করে দিছে। কয়েক ঘন্টা পিটালে রাগ কমত। রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে শরীর শক্ত হচ্ছে না তার। মুহূর্তের মাঝে কলপারে রাখা প্লাস্টিকের বালতি আছাড় মেরে চূর্ণ বিচূর্ণ করে ফেলল। কয়েকটা পাতিল ছিল, সেগুলো আছড়িয়ে বাঁকা বানিয়ে ফেলল। শিউলির শাশুড়ি পান খেতে খেতে বললেন, ঘরের জিনিস না ভাঙ্গা তোর বউরে যাইয়া কয়েক ঘা লাগা। বাজা অলক্ষী কোনখানকার, দরদ তো ওতলায় ওডার তোর। না মারতে মারতে বেশি বাড়ছে হারামজাদি। হামিদ লুঙ্গি পরে খালি গায়ে ত্যক্ত মেজাতে ঘরে ঢুকতেই দেখল শিউলি নিচে পড়ে আছে। বমি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সে কপাল ভাঁজ করে সেদিকে চাইল। কেন যেন মেজাজ আরো গরম হয়ে গেল। শিউলিকে আজ যত দেখবে ততই মেজাজ খারাপ হবে তার। বমির গন্ধে আবারও পেট মুচড়ে উঠল। মাথা টকবক করে ফুটছে তার। মায়ের খাইতে না চাইলে আমার চোখের সামনে থেকে যা ফকিন্নি, বমি পরিষ্কার কইরা ঘোর তাড়াতাড়ি পবিত্র কর, না হলে তোরে আজকে খাইছি, রং ডং অন্য জায়গায় কর। চিৎকার করলে বলল এসব। কোনো জবাব এলো না, এমনকি কোনো নরম চরণও নেই। হামিদের একটু খটকা লাগলো। এগিয়ে এসে বমি ডিঙিয়ে হাঁটু গেড়ে বসল। কয়েকবার ধাক্কা দিল। কোনো রাড়া শব্দ নেই। হামিদ শিউলিকে ঘুরিয়ে গালে আলতো চাপড় মেরে ডাকল। বুক কেঁপে উঠল কেন যেন অজানা আশঙ্কায়। নাকের কাছে হাত নিতেই দেখল শ্বাস চলছে। কোলে তুলে দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। শিউলির শাশুড়ি জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? অরে লইয়া এমন খালি গায়ে কই যাস? হামিদ জবাব দিল না।
ততক্ষণে সে বাড়ির বাহিরে চলে গেছে। পিটপিট করে চোখ খুলতেই অচেনা জায়গায় নজরে এলো শিউলির। মাথা অতিরিক্ত ঘুরছে। হুট করে মাথা ঘুরিয়ে চারপাশটা অন্ধকার হয়ে গিয়েছিল। এরপর আর কিছু মনে নেই তার। হামিদকে তার মাথার পাশে খালি গায়ে বসে থাকতে দেখি শিউলি ভয়ে শিউরে উঠল। মিটিয়ে যাওয়া কণ্ঠে ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, আমি ইচ্ছে করে আপনার কাগজ নষ্ট করি নাই। কাগজের কথা আমি ভুইলা গেছিলাম। আমারে মাইরেন না, গুটিয়ে গিয়ে বলল। হামিদ শিউলির দিকে চাইল। ওই দৃষ্টিতে কোনো রাগ নেই, শীতল এক দৃষ্টি। শিউলি চোখ সরিয়ে বলতে লাগলো, আমি আপনার লোকসান করছি না। আমার হাতে এই দুইটা চুড়ি বেইচা যত টাকা পান নিয়েন। আমার এতে কোনো দাবি নাই। স্বর্ণের চুড়ি দুটো খুলে হামিদের হাতে দিল। হামিদ চুপচাপ শিউলির কাজকর্ম দেখছে। শিউলি মুখ ফিরিয়ে বলতে লাগলো, আমার বাপের কাছে কিছু কইেন না। গরিব মানুষ, এত টাকা কই পাইব। বিয়ার সময় এই দুইটা চুড়ি খুব কষ্ট করে গড়াইয়া দিছি। এখন অসুখ বিসুখে বিছানায় পইরা গেছি। যাইয়া তো দেখতেই পারি না এখন। আবার এসব শুনলে আমার আব্বা মইরা যাইব। চোখ গড়িয়ে অশ্রু টপ টপ করে পড়ছি। এই দুইটা চুড়িতে পোষাইব না। মেলা টাকার হিসাব। হামিদের কণ্ঠ। আমার কাছে চুড়ি দুইটা ছাড়া আর কিচ্ছু নাই। মাটির ব্যাংকে যে প্রতি মাসে আমার পকেট কাইটা টাকা জমায় সেগুলা কি? দোহাই, আল্লাহ ওই টাকার দিকে নজর দিয়েন না। ওইগুলো আমি আমার সোডা ভাইডার লাইগা জমাইছি। কতদিন আমার কাছে সাইকেলের আবদার করছি। আমি বড় বোন হইয়া কোনো কিছু দিতে পারি নাই। আপনারই না কইয়া 5-10 টাকা নিয়েছি শুধু। হেডার লাইগা শাস্তি দিতে পারেন, কিন্তু টাকাগুলো নেয়েন না। মিনতি করে বলল, আমার অনুপস্থিতিতে তাহলে ছোট ভাইয়ার লগে কথা হয়, বাড়ির খোঁজখবর রাখা হয়। ভালোই তো। আর আমার সামনে অসহায়ের মতো মুখ করে রাখস, যেন ভাজা মাছও উল্টিয়া খাইতে জানোস না। শিউলির চোখে পানি ফেলতে লাগলো নিঃশব্দেহে। ঘরের এই মুহূর্তে একজন মহিলা ঢুকলো। পরনে শাড়ি, তার উপরে জড়ানো খুব সুন্দর পরিপাটি চেহারা। শিউলির মনে হলো নারীটি সৌন্দর্যের কাছে তাকে অসম্ভব ময়লা লাগছে। এই সৌন্দর্যের আশপাশ ঝলসালো দিচ্ছে। মহিলাটি ঢুকে হামিদের দিকে হেসে চাইল, আপনি এখনো খালি গায়ে মিস্টার হামিদ? বললাম, আমাদের এখান থেকে একটা শার্ট নিয়ে পড়ুন। সবাই তাকিয়ে দেখছে আপনাকে। দেহুক, হামিদের সোজাসাপটা উত্তর। শিউলি কপাল কুঁচকিয়ে চাইল শাড়ির দেখাচ্ছে লোকটার। দেখবেই তো, ঘরের বউ রূপবতী না, এখন বাহিরের রূপবতীদের শরীর দেখিয়ে ঘায়েল করতে হবে না। শিউলি তো বাঁচা অলক্ষী নারী। একটা ভালো নারীকে বিয়ে করার জন্য পটাতে হবে তো। বেশরম লোক। থমথমে চেহারায় মুখ ঘুরিয়ে নিল শিউলি। অপ্রাণ পেরা নারীটি তার প্রেশার মেপে আরেকবার চেক আপ করতে বলল, বাসায় গিয়ে বিশ্রাম নিন। এই সময় নিজের খেয়াল রাখবেন বেশি বেশি। শিউলি মাথা নাড়ালো। হামিদ জিজ্ঞাসা করল, এইখানে আর কোনো কাম আছে ম্যাডাম? না। মিষ্টি খাওয়াইতে ভুলবেন না। আর আপনার স্ত্রীর যত্ন নেবেন। শরীরের হাড্ডি ছাড়া তো কিছুই খুঁজে পাওয়া যাবে না। খাওয়া দাওয়া ঠিকমতো করে না নাকি? কবুতরের বাচ্চা ও সবচেয়ে বেশি খায়। হামিদের গম্ভীর কণ্ঠ। না না, এমন করা যাবে না। এই সময়ে ভালো ভালো টাটকা টাটকা পুষ্টিকর খাবার দেবেন। আপনার স্ত্রীর যে 21 বছর মনেই হয় না। শিউলি বুঝতে পারছে না কিছুই। ডাক্তার মানুষের কাজ খালি জ্ঞান দেওয়া। শিউলি আর ভাবল না কিছুই। ডাক্তার বেরিয়ে যাওয়ার আগে হামিদকে আরেকবার তার চেম্বারে আসতে বলে চলে গেলেন। হামিদ পিছু পিছু গেল। শিউলি সেদিকে চেয়ে দুর্বল শরীরটা নিয়ে চোখ বোঝালো। এতক্ষণে বুঝতে পেরেছে এটা একটা হসপিটাল। লোকটা তার জন্য আলাদা কেবিন নিয়েছে নাকি চেক আপ রুম একটা।
লোকটা তার পেছনে এত টাকা কেন খরচ করবে? অসুখ বিসুখ হলে তো কবিরাজের কাছে নিয়ে, আর আজ একেবারে হসপিটালে। কিছু তো গণ্ডগোল আছে। তার উপর অধম গায়ে এসেছে। অধম শরীর দেখিয়ে আরেকটা বিয়ে করার জন্য মেয়ে পটাতে চাইছে। পটাক, ওই মেয়ে এসে এই পুরুষের মার খেয়ে আবার ভাগবে। শিউলির মতো বলদ তো আর কেউ না। ডাক্তার সাথে আরও কিছু টুকটাক আলাপ করে হামিদ রুমে চলে গেল। এরপর শিউলিকে কোলে নিতে নিতে বলল, আরে কোলে নেওয়া লাগবো কেন? আমার পা খোঁড়া নাকি নামানামারি? ছটফট করে হামিদ কথার জবাব না দিয়ে বাহিরের দাগ করিয়ে রাখা ভ্যানে উঠালো। ভ্যান চলতে চলতে শিউলি জিজ্ঞেস করল, এত টাকা খরচ কইরা হসপিটালে আনছস কেন? কবিরাজের কাছে নিয়ে গেলেই তো হয়। এহেনে কিন্তু এইটার টাকা চাইতে পারবেন না। আমি আপনারে কই নাই আমারে হাসপাতালে আনেন। মুখ ঘুরিয়ে রেখে, চুপচাপ থাক, নয়তো ধাক্কা দিয়া ভ্যান দে হালামো। বেশি বোঝা বেটি চাঁদ। শিউলির বাচ্চা হবে শুনেই তার শাশুড়ি ভুল পাল্টিয়ে গেল যেন। শিউলি কদর করছি, একটু পর পর ফল ধুয়ে দিচ্ছি। শাশুড়ির এই সন্ধ্যার সময় তিনি করেছেন। শিউলি আসার আগ পর্যন্ত রান্নাঘরে দেখেননি তিনি। শিউলি এসে রাঁধবেন বলেই। এখন বউ পোয়াতি শুনে নিজ থেকেই কাজ করছেন। হামিদ গেছে দোকানে। শিউলির মাথায় তেল দিয়ে শাশুড়িকে বলতে লাগলো, বংশের প্রতীপ আইব, ঠিক মতো চলবি কইলাম বউ। তোগো বিয়ার 4 বছর পরে এই বাচ্চা আইছে, একটু অবহেলা করবি না। সন্ধ্যার পর বাহিরে যাবি না। জিনের আসর ওই বাড়ির জমশেদের বউয়ের বাচ্চা নষ্ট হয়ে গেল, তাই কিন্তু ওই ভুল করবি না। এমন আরও অনেক উপদেশ দিল শাশুড়ি। শিউলির বিয়ের এত বছর পর শাশুড়ি এমন মায়ের মতো যত্নে কেঁদেই ফেলল। আচ্ছা, মেয়েদের জীবনটা কেন এমন অদ্ভুত? বাচ্চা না হলে সেই মেয়ের জীবন বিষের মতো হয়ে যায়। তার বাস্তব প্রমাণ শিউলি নিজেই। আল্লাহ রহম করেছেন শিউলির উপর, নয়তো সারা জীবন সমাজের বাছা মেয়ের গালি তাকে বয়ে বেড়াতে হতো। শিউলি আজ জায়নামাজে অনেকক্ষণ কাঁদবে। হে আল্লাহ, তার এতদিনের কান্না ভেজা ফরিয়াদ শুনেছি, তার প্রতি কৃতজ্ঞতা জানাবে সে। হামিদ বাড়ি ফিরতেই হেলনা পারভিন বাদ বাড়লেন ছেলের জন্য। হামিদ ভাজ একটু তাড়াতাড়ি ফিরেছে চৌকিতে বসে হাত ধুতে ধুতে শোনালো, শিউলি খাইছে আম্মা? আর খাওয়া অল্প কয়টা ভাত লইয়া হেইটাও বমি কইরা ফালাইয়া দিছি। এরপর গাছ থাইকা তেঁতুল পায়রা হেনে বৈশা বৈশা খাইছি। ছেলের পাতে তরকারি দিতে দিতে বলল। হামিদ গ্রোসরি গিলতে গিলতে মায়ের সঙ্গে টুকটাক বিষয়ে আলাপ সারতে লাগলো। হেলেনা পারভিনকে ঘুমাতে পাঠিয়েছে। হামিদ কতক্ষণ উঠানে হাঁটল। বুড়ো মানুষ বাতের ব্যথায় বুকে ব্যথা নিয়েও ছেলের জন্য 1 রাত পর্যন্ত অপেক্ষা করছি। এতদিন তো শিউলি দেখত সব। চাঁদের আলোতে পুরো উঠান বাড়িতে আলোকিত হয়ে আছে। আজকের দিনটা অন্যরকম সুন্দর। হামিদ রসুই ঘরে গিয়ে ভাত তরকারি বেড়ে ঘরে প্রবেশ করতেই নিতেই দেখল শিউলি পেটের উপর হাত বুলাতে বুলাতে কি যেন বলছে। কান খাড়া করতেই একটা কথা শুনে থমকালো। আজকে তুই আমারে বাঁচাইয়া দিছস। তোর কারণে তোর বাপে আমারে মারতে পারে নাই। ওই সময় বমি না করলে আজকে তোর মা মার খাইতে খাইতে মইরা যাইত। পেটের ভিতরে থাইকায় মায়ের রক্ষা করছস। আমার জাদু কবে মায়ের কোলে আইবি তুই? মা তোর লাইগা একটা ছোট্ট কাঁথা সেলাই করতেছে, তাড়াতাড়ি আইয়া পড় আমার মানিক। পেটের উপর পরম মমতায় হাত বুলিয়ে বলল। হামিদ লক্ষ্য করল তার চোখ ভিজে উঠেছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।